KTV Originals। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি রাত্রির 11টা শুভ সন্ধ্যা বলার পক্ষে একটু বেশি শুভ সন্ধ্যা, কিন্তু তাও শুভ সন্ধ্যার আমরা আশা করব যে কেকেআর টিমটাকে আমাদের এই এত সন্ধে এত রাত্রিরে নিয়ে যেতে হবে না। তারা প্রখর সূর্যালোকের মতো, যদিও তারা হয়তো রাত্রিরে খেলতে হয়, বেশিরভাগ ম্যাচ রাত্রিরে খেলতে হচ্ছে, কিন্তু তারা প্রখর সূর্যালোকের মতো ঝলমল করবে, এটা কেকেআর সমর্থকদের আশা। কিন্তু আমরা স্টেডিয়াম বুলেটিন আপনারা যারা দেখেন তারা জানেন যে বারবার আমরা বিভিন্ন সময়ে কেকেআরের গভীর রাত্রির মধ্যে দিয়ে এই অন্ধকারচ্ছন্ন জার্নির কথাই বারবার করে বলছি। আজকেও কালকে কেকেআরের খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেকেআরের এই রাত্রিবাস এবং সেখান থেকে সূর্যালোকে ফেরার পসিবল রোডম্যাপ কী হতে পারে আজকে স্টেডিয়াম বুলেটিনে সেটা নিয়ে আলোচনা করব। রোজকার মতোই আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নভেলটিজ প্রাইভেট লিমিটেড। আপনারা জানেন যে এখানে আমাদের কুইজে আমরা প্রশ্ন দিই এবং সেটা স্যামসাং এক্সপিরিয়েন্স জোন আমাদের সঙ্গে আছেন, সেই লোভনীয় পুরস্কারের ব্যবস্থা আছে। কিন্তু কেকেআরের যারা প্লেয়ার তাদের জন্য কি পুরস্কার আছে? কালকে ইডেনগঞ্জ তাদের জন্য কি কোনো পুরস্কার নিয়ে বসে থাকবে? আজকে দুপুর আবার ইডেনগঞ্জে গেছিলাম, গিয়ে দেখলাম একদম খটখট করছে মাঠ, টিপিক্যাল দেখেই মনে হচ্ছে টিপিক্যাল ব্যাটিং উইকেট, একটা প্রশান্তিতে পড়ে আছে, কোথাও কোনো এমন কোনো আবহাওয়া নেই যে পিচ ভীষণভাবে ছোবল মারবে। অ্যাকচুয়ালি নেট স্কোর দেখছিলাম 204, প্রথম ব্যাট করে যে রাফলি 204 রান স্কোর হচ্ছে, অর্থাৎ পরের দিকে হয়তো শিশিরও কম পড়ছে। বেসিক্যালি ব্যাটিংয়ের একটা দুপক্ষই ব্যাটিংয়ের উপর মনোনিবেশ করবে, এরম নয় যে ইডেনগঞ্জ পিচ খুব ভেঙে যাবে, কোনো পিচ নিয়েই কখনো শেষ কথা বলা যায় না। কিন্তু তাও যেটুকু দেখলাম তাতে মনে হলো যে উইকেটটা ব্যাটিং উইকেট এবং দুটো দলই ব্যাটিং নির্ভর ক্রিকেট খেলবে। এটা একটা নর্মাল ম্যাচ হলে এতগুলো কথাই বলতাম না, কিন্তু এটা ঠিক নর্মাল ম্যাচ নয়। কেন নয়? কারণ পাঞ্জাব সুপার কিংস কালকে যারা প্রতিদ্বন্দ্বী তাদের যদি কেকেআর হারাতে না পারে তাহলে কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে চলে যাবে। তখন বাকি 5টা ম্যাচে কেকেআরকে জিততে হবে। অর্থাৎ কালকে অবধি যা পরিস্থিতি কেকেআরের, তাতে 6টা ম্যাচে বাকি 5টা উইন দরকার। কালকের ম্যাচটা যদি জিততে পারে তাহলে দাঁড়াবে যে কেকেআর বাকি 5টা ম্যাচে 4টে জিততে হবে। আর যদি কালকের ম্যাচ না জিততে পারে তাহলে 100% উইন দরকার প্লে অফে যাওয়ার জন্য। এবার এমন একটা লিগ টেবিলটা যদি আপনারা দেখেন, আমরা লিগ টেবিলটা একটু জাস্ট দেখাবো যে অন্যবার কি হয়, অন্যবার বিভিন্ন টিমের মধ্যে একটা কম্পিটিশন চলে এবং বোঝা যায় না এক একটা টিম ছাড়া শেষ 16তে কারা যাবে। শেষ 16 মানে 16 পয়েন্টের তালিকায়। এবং আপনারা তালিকাটা দেখতে পাচ্ছেন, কেকেআরের অবস্থা খুবই খারাপ। তার আগে বলি যে গুজরাট টাইটেন্স শীর্ষে আছে, 12টা ম্যাচে 8টা জিতেছে, তার মানে বাকি 6টা ম্যাচে 2টো জিতলেই চলবে। দেখুন গুজরাট টাইটেন্সের পয়েন্ট দেখুন, গুজরাট টাইটেন্স 12 পয়েন্টে পৌঁছে গেছে। দিল্লি ক্যাপিটালস 12 ম্যাচে 8, সেম, অর্থাৎ বাকি পড়ে রইল 8 ম্যাচে 12, মানে বাকি যে 6টা ম্যাচ সেখান থেকে 2টো জিতলেই হবে। বেসিক্যালি গুজরাট টাইটেন্স এবং দিল্লি ক্যাপিটালস এটা খুব ভালো অবস্থার মধ্যে আছে যে 6 ম্যাচে বাকি 2টো ম্যাচ জিতলেই হবে। এই পরিস্থিতি কেকেআরের হলে তো সোনায় সোহাগা ছিল, কিন্তু কেকেআরের তো সেটা নয়। এদের অর্থাৎ ধরে নেওয়া যায় যে প্লে অফে এই দুটো টিম মোটামুটি উঠে গেছে, খুব অঘটন না হলে। 3 নম্বর টিম কারা? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 9টা ম্যাচে 12 পয়েন্ট পেয়ে গেছে, কালকে রাত্রিরও জিতেছে। 9টা ম্যাচে 12 পয়েন্ট পাওয়া মানে কি? তার মানে বাকি যে 5টা ম্যাচ আছে, প্রত্যেক টিমকে 14টা করে খেলতে হয় আপনারা জানেন, বাকি 5টা ম্যাচের মধ্যে তাদের কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আর 2টো জিতলেই চলবে। অর্থাৎ বাকি 5টা ম্যাচে 2টো জিতলেই 16 হয়ে যাবে। পুরো খেলাটা হচ্ছে 16 পয়েন্টে কে আগে পৌঁছবে, সেই 16 পয়েন্টের খেলা। 16 পয়েন্টের প্রথম 4 জন ধরা যায় প্লে অফে যাবে। এবার মুম্বাই ইন্ডিয়ান্স করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের তালিকায় নাম দেখুন, 9টা ম্যাচে 10 পয়েন্ট, তার মানে 3টে ম্যাচ জিততে হবে বাকি 5টার মধ্যে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম খেলছে, যেরমভাবে পরপর লাস্ট 4টে ম্যাচ জিতলো,
তাতে মনে হচ্ছে 5টা ম্যাচে যদি 3টে ম্যাচ জিতে যায় চমকপ্রদ হবে, কিন্তু অসম্ভব নয়। মুম্বাই ইন্ডিয়ান্স যদি চলে যায় তাহলে তো 4টে টিম প্লে অফেই চলে গেল, তাহলে কেকেআর কোথায়? কারণ আমাদের হোল লক্ষ্য সমস্ত কিছু যে কেকেআরকে দেখা, যে কেকেআর যাতে প্লে অফে পৌঁছে। মনে রাখতে হবে গতবার চ্যাম্পিয়ন তারা, এবারে প্লে অফে না পৌঁছলে খুব লজ্জার ব্যাপার হবে। এবার কেকেআরের সিচুয়েশনটা কি না, কেকেআর সিচুয়েশন ওই যে বললাম, এই মুহূর্তে 6 ম্যাচে 5টা জিততে হবে, কালকে জিততে পারলে 5 ম্যাচে 4 হবে, আর কালকে না জিততে পারলে বাকি 5 ম্যাচের 5টাতে জিততে হবে কোয়ালিফাই করার জন্য, কারণ কেকেআরের পয়েন্ট মাত্র 6। পাঞ্জাব সুপার কিংসের সঙ্গে কেন অন্য ধরনের ম্যাচ? তার কারণ হচ্ছে এই টিমের যিনি ক্যাপ্টেন, সে শ্রেয়াস আইয়ার গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন, ট্রফি নিয়েছিলেন কেকেআরের তরফে। এই শ্রেয়াস আইয়ারকে যে কেকেআর ছেড়ে দেবে তার জন্য যে যথেষ্ট টাকা বিট করবেন এটা কেউ ভাবেইনি। তাই আগের দিন যে ম্যাচটা পাঞ্জাবের স্টেডিয়ামে হলো, সেখানে 16 রানে কেকেআর হারে। 111 করে পাঞ্জাব সুপার কিংস অল আউট হয়ে যায়। সবাই ধরে নিয়েছিল কেকেআর আজকে জিতছে, ড্যাং ড্যাং করে জিতছে, কিন্তু কেকেআর 95 রানে অল আউট হয়ে যায়, চরম ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে। এর আগে কেকেআর একটা ম্যাচ ঘরের মাঠে 4 রানে হেরেছে, আর এই ম্যাচটা হেরেছে 16 রানে, একেবারে সহজতম জেতার ম্যাচ। তারপর গুজরাট টাইটান্সের কাছে আবার হেরেছে। মানে কেকেআর লাস্ট 4টে ম্যাচের মাত্র একটাতে জিতেছে। এই অবস্থায় শ্রেয়াস আইয়ার এসছেন। এবার আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, তিনি কিন্তু ইডেন গার্ডেন্সে আছেন। আমি একটু জয়জ্যোতিকে জিজ্ঞেস করতে চাই, প্রথম শ্রেয়াস আইয়ারকে আর প্রশ্ন করতে হবে, কারণ আজকের কাগজে দেখছিলাম যে শ্রেয়াস আইয়ার নাকি সেরমভাবে নাইট শিবিরের দিকে তাকাননি, কথাই বলেননি। হর্ষিত রানা এসে তার সঙ্গে কথা বলে গেছেন। অন্যরা কেউ শ্রেয়াস আইয়ার নিজে থেকে যাননি তার পুরনো শিবিরে, কারণ আমার কোথাও মনে হয় যে তিনি বোধহয় রিভেঞ্জ নিতে এসছেন। শ্রেয়াস আইয়ার এই দুটো টিমের আগের ম্যাচটা কেকেআর খেলে এসেছে পাঞ্জাবের ঘরের মাঠে, সেখানে প্রথম বলে আউট হয়ে গেছিলেন এবং তিনি ধরেই নিয়েছিলেন হারবেন, কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং কেকেআরের জঘন্য ব্যাটিংয়ের জন্য সেই ম্যাচটা সম্পূর্ণ হারা ম্যাচ পাঞ্জাব বের করে দেয়। এবং রিকি পন্টিংকে খেলার পর বলতে শোনা যায় যেরকম অত্যাশ্চর্য ম্যাচ তার ক্রিকেট জীবনে তিনি খুব বেশি দেখেননি। এবার কেকেআরের কি হবে আগামীকাল, আমরা আসবো সেদিকে, কিন্তু তার আগে জয়জ্যোতি ঘোষকে একটা প্রশ্ন করে নিই। সেই প্রশ্নটা, জয়জ্যোতি, তুমি ইডেনে আছো, প্র্যাকটিস দেখছো, যে ইডেনে এখন যে ছবিটা, তাতে কোথাও কি দেখা যাচ্ছে যে খুব মৈত্রীর একটা কোনো দৃশ্য, যে শ্রেয়াস আইয়ার হেঁটে গিয়ে কেকেআর ক্যাম্পের দিকে গেলেন, কথা বললেন, যেটা গতকাল করেননি? নাকি শ্রেয়াস আইয়ারের বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম? কি মনে হচ্ছে তোমার? গৌতমদা, এই যে লড়াইটা কলকাতা বনাম পাঞ্জাবের, এই লড়াইটা একটা সময় ভিড়জারার লড়াই বলা হতো। এই সময়ে দাঁড়িয়ে কিন্তু ভিড়জারার লড়াই খুব একটা বলা হচ্ছে না। এই সময় দাঁড়িয়ে লড়াইটা বলা হচ্ছে শ্রেয়াস আইয়ার বনাম কলকাতা নাইট রাইডার্স। আজকে অনেকেই আশা করছিলেন যে হয়তো শ্রেয়াস আইয়ার প্রেস কনফারেন্সে আসবেন, কিন্তু হয়তো পাঞ্জাব কিংস ইচ্ছে করেই শ্রেয়াস আইয়ারকে পাঠায়নি। সুনীল যোশী এসছেন আজকে পাঞ্জাবের হয়ে, তিনি প্রেস কনফারেন্স করছেন, স্পিন বোলিং কোচ পাঞ্জাব কিংসের। তবে শ্রেয়াস আইয়ারের একদম চেনা মাঠ, তিনি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন, নাইট রাইডার্সকে অধিনায়কত্ব করেছেন, নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন, এবং তারপর তার যে দুঃখটা, তার যে ক্ষোভ, সেটাও কিন্তু প্রকাশ করছেন। তিনি এর আগে বলেছিলেন যে সম্মানটুকু আমার প্রাপ্য ছিল সেটা আমি পাইনি, এবং তাই এবারের পাঞ্জাব কিংস জার্সিতে তিনি ধরা দিয়েছেন আর যথেষ্ট ভালো পারফর্ম করছে। যদি পয়েন্টস টেবিল দেখি আমরা, তাহলে দেখা যাবে পাঞ্জাব কিংস 5-এ রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স 7-এ রয়েছে। গত ম্যাচ মানে পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচটা তো মানে কোনোদিনই ভোলার মতো নয়, এবং কলকাতার ফ্যান্সরাও কোনোদিন ভুলতে পারবে না, পাঞ্জাবের ফ্যান্সরাও কোনোদিন ভুলতে পারবে না, কারণ 111 চেস করতে পারেনি কেকেআর। সেই ম্যাচে শ্রেয়াস আইয়ার রান করতে পারেননি। আমি নিশ্চিত যে শ্রেয়াস আইয়ার কিন্তু স্পেশাল হোমওয়ার্ক করে নেমেছিলেন, তবে সেই ম্যাচে হয়নি, ঠিক আছে। ইডেন গার্ডেন্সে এই সুযোগ কিন্তু হাতছাড়া করতে চাইবেন না শ্রেয়াস আইয়ার। আজকে যখন প্র্যাকটিস সেশন চলছে সেই সময় দেখছিলাম যে তার ব্যাটিং দেখে মনে পড়ছিল 2003-এর সচিন টেন্ডুলকারের কথা। সচিন যেমন বড় ম্যাচের আগে, প্রত্যেকটা ম্যাচের আগে শুধুমাত্র নকিং করে গিয়েছেন, 2003 ওয়ার্ল্ড কাপের কথা বলছি, থ্রো ডাউনে প্র্যাকটিস করে গিয়েছেন, শ্রেয়াস আইয়ারও কিন্তু ঠিক তাই করছেন।
একদম মানে অনেকক্ষণ ধরে আজকে থ্রোডাউনে প্র্যাকটিস করলেন শ্রেয়াস আইয়ার, ভীষণ কুল কাম মনে হচ্ছে, কোনো রকমভাবেই কিন্তু তাড়িত হচ্ছেন না। আর ঝড় আসার আগে সাধারণত আবহাওয়া একটু শান্ত থাকে, যদি শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঝড় আসে কালকে তাহলে কলকাতার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে না। আর শ্রেয়াস আইয়ার সেটাই চাইবেন, উত্তরটা অবশ্যই দিতে চাইবেন, যোগ্য জবাব দিতে চাইবেন। কেকেআর ক্রিকেটারদের মধ্যে অনেকেই শ্রেয়াস আইয়ারের ঘনিষ্ঠ, মানে বর্তমান টিমের কথা বলছি, তাদেরকেও কিন্তু খুব একটা বিশেষ কথা বলতে দেখা যাচ্ছে না শ্রেয়াস আইয়ারের সঙ্গে। গতকাল অবশ্যই আমরা দেখেছি যে হর্ষিত রানা গিয়ে কথা বলেছেন, রিঙ্কু সিং গিয়ে কথা বলেছেন, তবে ভেঙ্কি মাইসর কখনো গিয়ে কিন্তু কথা বলেননি, বা শ্রেয়াস আইয়ার এসেও কথা বলেননি ভেঙ্কি মাইসরের সঙ্গে। এটাও কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা দিক বা একটা মানে চিত্র হতে পারত যদি তারা দুজনে পরস্পর এসে কথা বলতেন। তাই দু তরফেই মান অভিমান চলছে, কিন্তু শ্রেয়াস আইয়ার তৈরি হচ্ছেন যুদ্ধের জন্য। শ্রেয়াস আইয়ার আজকে একদম থ্রো ডাউনে নিজেকে সীমিত রেখেছেন, প্রেস কনফারেন্সে আসেননি। তার চেনা মাঠ, এই মাঠেই তিনি অধিনায়কত্ব করতেন, কেকেআরকে ম্যাচ জেতাতেন এবং কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন। তবে পাঞ্জাব গত মরশুম থেকে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে, এই মাঠে 260 করেও হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে, 260-এর উপরে রান করেও, এবং পাঞ্জাব সেই ম্যাচটা জিতেছিল। তাই এবারও সেরকম কিছু হবে কিনা সেটা দেখার বিষয়। তবে এখন ভিড়তারাকে ছাপিয়ে কোথাও যেন এই মরশুমের এই কলকাতা পাঞ্জাব ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে শ্রেয়াস বনাম কলকাতা নাইট রাইডার্স। অনেক ধন্যবাদ তোমায় জয়জ্যোতি, কিন্তু এখন আমাদের নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আপনারা কোথাও যাবেন না, জয়জ্যোতি ঘোষ আপনিও কোথাও যাবেন না, কারণ আমার আরও 2-3টে প্রশ্ন করা আপনাকে বাকি আছে। খুব দ্রুত সঙ্গে এক্ষুনি আসছি। এলাম বিরতির পর। মনে রাখবেন কালকে কেকেআর বনাম পাঞ্জাব সুপার কিংস, খুব ইম্পর্টেন্ট ম্যাচ কেকেআরের জন্যে, শ্রেয়াস আইয়ারের জন্য। কারণ আমি বললাম যে উনি যুগ্ম লক্ষ্য নিয়ে এসেছেন, একটা ওর ব্যক্তিগত মর্যাদাহানির বদলা, একটা হচ্ছে টিমকে তুলতে হবে। কারণ পাঞ্জাব কিন্তু দারুণ খেলতে খেলতে হঠাৎ করে নিচের দিকে নেমে গেছে, এবং শ্রেয়াস আইয়ার যিনি 200-র ওপর স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, তিনি এখন 185 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। শ্রেয়াস আইয়ার 8 ম্যাচে রান করেছেন 263, লাস্ট 3টে ম্যাচে রানই পাননি প্রায়, এবং এত ভালো শুরু করেছিলেন। কিন্তু তাকে এখন ছাপিয়ে গেছেন কেএল রাহুল। কেএল রাহুলের রান 323 আর স্ট্রাইক রেট 153.8। শ্রেয়াস আইয়ার স্ট্রাইক রেট 185.21, নেমে গেছে 200 থেকে। শ্রেয়াস আইয়ারের গত বছরের স্ট্রাইক রেট ছিল 146, সেখান থেকে এবার 200-র উপর চলে গিয়েছিলেন, দারুণ ব্যাট করছিলেন। লাস্ট 3টে ম্যাচে হঠাৎ করে তার একটা স্লাম্প হয়েছে ব্যাটিং ফর্মের, কিন্তু তাকে যদি ভারতীয় টি20 দলে নিজের জায়গা করতে হয় তাহলে কিন্তু অনেক রান করতে হবে আইপিএলে। তাই তিনি জানেন যে একটা তার ব্যক্তিগত পরীক্ষা, একটা দলগত পরীক্ষা। আর এখানেই জিজ্ঞেস করার আমার জয়জ্যোতিকে আরও একটা প্রশ্ন করার, যে কেকেআরের ম্যানেজমেন্ট যারা মাঠে আছেন, কেকেআর প্লেয়াররা, এদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখছো? কারণ আগের দিন দেখে কোথাও মনে হয়েছিল যে কোথাও একটা সুর হারিয়ে গেছে। তোমার কি মনে হচ্ছে? গৌতম দা, কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা যেরকম রুটিন প্র্যাকটিস সেরকম প্র্যাকটিস করছেন, তবে একটা জিনিস বলার এখানে, সেটা হচ্ছে যে একই জিনিস যদি বারবার করেন, এক্ষেত্রে মানে একই রকম যদি থিওরি এখানে একই থিওরিতে যদি চলে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু রেজাল্টের খুব একটা বেশি হেরফের হবে না। তাই নতুন কিছু করতে হবে, সামথিং এক্সট্রা এখানে ডিমান্ড করছে। আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে পাশাপাশি দুটি টিমের প্র্যাকটিস চলছে, কলকাতা এবং পাঞ্জাবের। পাঞ্জাবের টিমের দিকে যদি তাকাই, তারা কিন্তু বেশ স্ফূর্তি নিয়ে, এনার্জি নিয়ে, মানে নিজেদের মধ্যে রসিকতা করে প্র্যাকটিস করছে, মানে বোঝা যাচ্ছে তাদের প্র্যাকটিসটা দেখে যে তারা এনজয় করছে সেই প্র্যাকটিসটা। আর অপরদিকে কলকাতার কথা যদি বলি, তাদের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে যে তারা ভীষণ চাপে রয়েছে। তারা মানে এই ম্যাচ হেরে গেলে সব শেষ, একদম জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, মানে এটা যদি আমি উপমা হিসেবে বলি আর কি। তাই কোথাও একটা এনার্জি, মানে যে এনার্জিটা পাঞ্জাবের স্কোয়াডে দেখা যাচ্ছে, সেই এনার্জি, সেই উত্তেজনাটা কিন্তু মিসিং কোথাও কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে। আর যদি কোচিং স্টাফের কথা বলি, আমি জানি যে এখানে চন্দ্রকান্ত পণ্ডিত ম্যাসিভ একটা প্রেশারে রয়েছেন, বিশাল চাপে রয়েছেন, কারণ গম্ভীরহীন চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু এক নয়। মানে গম্ভীরের সঙ্গে যে চন্দ্রকান্ত পণ্ডিতকে আমরা দেখেছি, তিনি একরকম, এবং গম্ভীরহীন চন্দ্রকান্ত পণ্ডিত আরেক রকম। তাই তার উপর সমস্ত দায় কিন্তু এবারে আসবে।
আর আমি জানি না ডোয়াইন ব্র্যাভোর কি এখানে মানে করছেন, তার কি কন্ট্রিবিউশন রয়েছে, তাকে নিয়ে বেশি আলোচনাও শোনা যাচ্ছে না। তিনি আসছেন, প্র্যাকটিস দেখছেন, চলে যাচ্ছেন। তার কি ইনপুটস সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে অবশ্যই অভিষেক নায়ার এসছেন, অভিষেক নায়ারও মানে এক এক ক্রিকেটারের কাছে গিয়ে কথা বলছেন, তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করছেন। তবে এখন বিষয়টা হচ্ছে যে মানসিক দিক দিয়ে চাঙ্গা করা, মনস্তাত্ত্বিক দিক দিয়ে চাঙ্গা করা, যেটা গৌতম গম্ভীর করতেন, সেই লোকটার কিন্তু অভাব সাংঘাতিকভাবে ধরা পড়ছে। আমি এর আগের দিনও বলেছিলাম যে এই কলকাতা নাইট রাইডার্স টিমে বোধহয় অভিষেক নায়ারের থেকে বেশি প্রয়োজন প্যাডি আপটনের বা গৌতম গম্ভীরের মতো একজনের, সেই মানুষটির অভাব রয়েছে। তাও আশাবাদী প্রত্যেকে যে সব কিছুকে ছাড়িয়ে কলকাতা নাইট রাইডার্স জয়ের মুখ দেখবে। আর অন্ধকার তো রয়েছে এখন অবশ্যই, মানে রাত তো রয়েছে। যদি আমি অন্যভাবে এটাকে ব্যাখ্যা করি, রাতের পর তো ভোরও আসে, তাই সেই ভোরের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার্সরা। অনেক ধন্যবাদ জয়জ্যোতি। চলে যেও না, বারবার করে বলছি, মাঠটা ছেড়ে যেও না, তোমাকে আমার প্রশ্ন করার আছে। হ্যাঁ, ছেড়ে যাবে না আমি জানি। ওকে, এবার আরেকটা খুব গম্ভীর দিক আছে পরিস্থিতির। সেটা কি দিক জানেন? সেটা হচ্ছে কেকেআর এই যে মেগা অকশনের পর টিমটা করেছে, এই টিমটা নিয়ে কিন্তু আগামী 3 বছর চলতে হবে, অর্থাৎ অকশন হবে আগামী 3rd ইয়ারে। তার মানে এই যে টিমটা আমরা দেখেই বুঝতে পারছি যে কেকেআর টিমটা ঠিকমতো হয়নি। মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, ফিল সল্টকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভুল হচ্ছে। এই ভুলগুলোকে রেকটিফাই করার কোনো উপায় আগামী 2.5 বছরে খোলা নেই, কারণ মেগা অকশনটা 3 বছর পরে হবে। আগে কি হতো, টিমগুলো এই অকশনের মধ্যেও কিছু কিছু ক্রিকেটারকে নিয়ে নিতে পারতো। আর এই ক্রিকেটাররা কীরকম জানেন, এই ক্রিকেটাররাও খুব বুদ্ধিমান ছিলেন। তাদের মনে হচ্ছিল যে আমি যদি মেগা অকশনে যাই, তাহলে অনেক সময় মেগা অকশনে ওই টাকার বন্টনে টাকার কম থাকার জন্য আমাকে হয়তো সাহস করে নিতে পারছে না। কিন্তু আমি যদি মেগা অকশনের মাঝখানে ঢুকে যাই, তাহলে পুরো পার্টসটা এদের কাছে থাকবে, তখন ওরা আমি বেশি টাকা পাবো। অকশনে ঢুকে গেলে আমি অনেকের সঙ্গে ভাগ হয়ে যাব, তার চেয়ে আলাদা আসি। এইবার বিসিসিআই নিয়ম করেছে ওইরকম আলাদা আসা যাবে না, তোমায় যে আলাদা আসবে তাকে মেগা অকশন থেকে আসতে হবে। অর্থাৎ কেকেআর যদি চায় যে কালকে হ্যারি ব্রুককে কেকেআর নেবে, কেকেআর নিতে পারবে না। কেকেআরকে নিতে হবে সেই পুল থেকে যে পুলটা নিলামে তারা শ্রেয়াসকে ছেড়েছে, সল্টকে নেয়নি, ওই পুলে যে লোকজন ছিল সেখান থেকে রিপ্লেসমেন্টস নিতে হবে। অথবা যে আইপিএলের মধ্যেই যারা ছিল না, 18 বছরে কেউ, 19 বছরে কেউ, সেটা নিতে পারে কেকেআর। কিন্তু নামি প্লেয়ারদের আর নেওয়ার কোনো সুযোগ নেই যদি না তারা মূল অকশনে থাকেন। অর্থাৎ মনে করা যাক ইংল্যান্ডের কোনো ক্রিকেটার বলেছিলেন যে আমি ওই পুলে যাব না, আমি আলাদা করে যাব, এখন আর কেকেআর তাকে নিতে পারবে না। অর্থাৎ সমূহ সমস্যা যে এই টিম নিয়েই চালাতে হবে কেকেআরকে আগামী 2.5 বছর। কাজেই এই টিমটাকেই সারাতে হবে, অথবা নতুন ইয়াং ছেলে টিমে ঢোকাতে হবে। কি করবে সেটা পরের প্রশ্ন। কিন্তু আমার জয়জ্যোতি ঘোষকে জিজ্ঞেস করতে হবে যে এই ম্যাচ ঘিরে উত্তেজনাটা কেমন দেখছো। কারণ আজকে আমি দুপুরবেলা যখন গেছিলাম ইডেনগানজে, তার কিছুক্ষণ পরে টিম বাস ঢোকার কথা। সাধারণত এরকম সময়টা ইডেনের চারপাশটা প্রচুর উত্তেজনা এবং মানুষ ঘুরে থাকে। মোহামেডান মাঠে যেখানে টিকিট বিক্রি হয় সেখানেও ভিড় থাকে। ওইটা আজকে অতটা ভিড় তখন দেখলাম না। হতেই পারে বাস আসার পর ভিড়টা হয়েছে, বা ওই গরমের মধ্যে তক্ষুনি আসেনি, কেউ অপেক্ষামান ছিল না, হতেই পারে। তুমি কিরম দেখছো উত্তেজনার দিক থেকে বা এই ম্যাচ ঘিরে আগ্রহের দিক থেকে? গৌতম দা, কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা অবশ্যই কিছুটা হতাশ, কিন্তু তার মানে এটা নয় যে তারা ম্যাচ দেখতে আসবেন না। অবশ্যই উন্মাদনা রয়েছে, এখনও যথেষ্ট রকমভাবে উন্মাদনা রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি যে প্রায় 59,000 দর্শক কিন্তু ভিড় জমিয়েছিলেন এই স্বপ্নের স্বর্গোদ্যানে। আগামীকালও এরকমই কিন্তু ফিগার থাকবে আশা করা হচ্ছে, কারণ এখনও আশা রয়েছে কলকাতা ফ্যান্সদের যে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, মানে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। তবে ওটাই যে যেসব ক্রিকেটাররা রয়েছেন তারা যদি ভালো পারফরমেন্স দিতে না পারেন, তাহলে আবারও সেই হতাশই ফিরতে হবে। আজকে প্রেস কনফারেন্সে মঈন আলী যেটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের টিমে মশলা রয়েছে অবশ্যই, আর ভালো ভালো প্লেয়ার রয়েছে, আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, সব রয়েছে, কিন্তু আমরা সঠিক সময়ে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো
আগামীকাল যদি ইমপ্লিমেন্ট করতে না পারেন কেকেআর ক্রিকেটাররা নিজেদের এই প্রতিভা সবুজ গালিচায়, তাহলে কিন্তু আস্তে আস্তে এই প্লে অফে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যাবে। তবে তিনি আশাবাদী, মঈন আলী আশাবাদী, এবং মঈন আলীর সুরে তাল মেলাচ্ছেন অনেক কেকেআর ক্রিকেট ফ্যান্স যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর রিসার্চ করে লাভ নেই। কালকে আবারও নতুন দিন এবং কালকে থেকে নতুনভাবে এই অভিযানটা শুরু হোক, এবং একটাই গাণিতিক সমীকরণ, একদম ভীষণ সহজ একটা গাণিতিক সমীকরণ, সেটা হচ্ছে যে কটা ম্যাচ আছে সব কটা ম্যাচ যেত এবং দরকার পড়লে ভালোভাবে যেত, মানে নেট রান রেট ভালো রেখে যেত। তাই এটাই ভাবছেন কেকেআর ফ্যান্সরা, এবং দর্শকদের মধ্যে এখনও কিন্তু উন্মাদনা শেষ হয়ে যায়নি, এখনও অবশিষ্ট রয়েছে, এবং তারা এটাই আশা করছেন যে কালকেও কলকাতা নাইট রাইডার্সের জন্য তারা চিয়ার করতে আসবেন ক্রিকেটের স্বর্গোদ্যানে, এবং ম্যাচ শেষে গত দিনের মতো হতাশ হয়ে ফিরতে হবে না, একদম খুশি মনেই ফিরবেন এবং করবো লড়বো জিতবোতে ধ্বনিত হবে ইডেন গার্ডেন্স। গৌতম দা, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর লাস্ট একটা প্রশ্ন করা বাকি রইল। আজকের যে ম্যাচটা আপনারা জানেন অলরেডি খেলা প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস। আমার হঠাৎ মনে পড়লো যে আজকের ডেটে সিএসকে প্রথম তাদের আইপিএল চ্যাম্পিয়নশিপ জিতেছিল, সেই ম্যাচটা কভারও করেছিলাম মাঠে বসে। সেই সিএসকে সাম্রাজ্য আজকে প্রায় ধ্বংসের পথে। এমন অবস্থা যে সিএসকে যদি আজকে হেরে যায় তাহলে মোটামুটি এলিমিনেটেড হয়ে গেল। অ্যাকচুয়ালি এই দুটো টিমে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা গতবারের রানার আপ এবং সিএসকে যে হারবে সে এলিমিনেশনের দিকে অনেক দূর এগিয়ে যাবে। এমনকি এরম হতে পারে যে পরে তাদের পরের ম্যাচের আগে তারা অ্যাকচুয়ালি অঙ্কের বিচারে এলিমিনেটেড হয়েই গেল। অর্থাৎ আজ যে হারবে হয় সিএসকে তলিয়ে যাবে অথবা গতবারের রানার আপটা চলিয়ে যাবে। এবারের আইপিএলের কি নিয়তি তাই যে গতবারের চ্যাম্পিয়নরা হাতড়াবে, গতবারের রানার আপটা হারিয়ে যেতে বসবে? এবারের আইপিএলের কি বৈশিষ্ট্যই তাই? কী ঘটছে এবারের আইপিএলে যে এত সব ভুতুড়ে কাণ্ড কারখানা করছে? মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছে, যেমন তারা বরাবরের মতো এগিয়ে যায়। এবার আমার লাস্ট প্রশ্ন জয়জ্যোতি ঘোষের কাছে, যে তুমি দুটো প্রেস কনফারেন্স কভার করলে, প্রথমে পাঞ্জাবেরটা করলে, তারপর বিকেলবেলা করলে কেকেআরেরটা। কি দেখলে প্রেস কনফারেন্সে, কি শুনলে? আমরা আগের প্রেস কনফারেন্সগুলোতে যেগুলো শুনেছি খুব মামুলি কথা। একদিন তো কেকেআর স্পিন বোলিং কোচকে পাঠিয়ে দিল, বোঝাই গেল যে তারা এড়াতে চাইছে। আজকে কেকেআর প্রেস কনফারেন্সে কি উঠে এলো? পাঞ্জাবি বা কি বললো তোমাদের? প্রেস কনফারেন্সের হেডলাইন বলতে গেলে একটা কথাই বলবো যে মঈন আলী আজকে প্রেস কনফারেন্স করেছেন, এবং যদি হেডলাইন বলতে হয় তাহলে বলার একটাই কথা, সেটা হচ্ছে যে স্বপ্ন থেকে দ্রুত সরে এসো না। মানে মঈন আলীর প্রেস কনফারেন্স দেখে কিন্তু এটাই মনে হলো, তিনি এখনও আশাবাদী। তিনি বলছেন যে যদি মুম্বাই পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স কেন পারবে না। এখন যে কটা ম্যাচ রয়েছে যদি পরপর ম্যাচ জেতে তাহলে অবশ্যই প্লে অফে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তাই মঈন আলীকে দেখে আজকে এটাই মনে হচ্ছে যে মঈন আলীর কথায় যতটুকু বোঝা যাচ্ছে যে কেকেআর ক্রিকেটাররা এখনও কিন্তু স্বপ্ন দেখছেন, এবং শুধু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নকে সত্যি করতে হলে যে পরিশ্রমটা প্রয়োজন সেটাও করা প্রয়োজন, এবং তারা পরিশ্রমটা করছেন যথেষ্ট রকমভাবে। তাদের এই প্র্যাকটিস সেশন দেখে যেটা মনে হলো, এবং একই সঙ্গে এটাও বলবো পরিশ্রমটাকে সবুজ গালিচায় আসল দিন প্রতিফলিতও করতে হবে। যদি 111 করতে গিয়ে 95তে অল আউট হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই ব্যর্থতা আসে, ব্যর্থতা থেকে মানুষ শেখে, যেটা মঈন আলী বলছেন আজকে, ব্যর্থতা থেকে মানুষ শেখে, এবং যে মিস্টেকগুলো হয়েছে পাঞ্জাব ম্যাচে বা এর আগের ম্যাচে সেখান থেকে তারা শিখবেন, এবং যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোর মানে আবার সেই রিপিট হবে না। আর কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে এইটুকু আশাবাদী মঈন আলী। আর কোন উইকেটে খেলা হবে সেটা নিয়েও কিন্তু জোর চর্চা চলছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা গুজরাট ম্যাচ যে উইকেটে হয়েছিল সেই উইকেটেই হবে। উইকেট নিয়ে এখন বেশি কেউ কথা বলছেই না, কারণ আমরা জানি যে ওই সাইডেও যুজবেন্দ্র চাহাল বলে একজন স্পিনার রয়েছেন, এবং সেই চাহাল পাহাল করে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে 4 উইকেট নিয়ে, এবং একদম নিশ্চিত জেতা ম্যাচ হেরে যায় সেখানে কলকাতা নাইট রাইডার্স। তাই উইকেট যাই হোক না কেন, সুনীল যোশী এসেছিলেন যিনি স্পিন বোলিং কোচ পাঞ্জাব কিংসের, সুনীল যোশী একটা কথাই বলছেন যে আমাদের যে উইকেটই দেওয়া হোক না কেন সেই উইকেটেই আমরা ভালো পারফরমেন্স করে দেখাবো। এটাই কিন্তু মন্ত্র কলকাতা নাইট রাইডার্সেরও
এই মুহূর্তে, কারণ খুব বেশি ম্যাচ বাকি নেই, সবকটা ম্যাচ জিততে হবে। উইকেট যাই থাকুক না কেন, সেই উইকেটে ভালো পারফরমেন্স করে অবশ্যই দেখাতে হবে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের। আর কি হবে, স্পিনিং ট্র্যাক হবে নাকি এখানে পেস বোলারদের জন্য সহায়তা থাকবে উইকেটে, সেটা তো আগামীকাল বোঝা যাবে। তবে এখনও পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে গুজরাট কলকাতা ম্যাচ যে উইকেটে হয়েছিল সেই উইকেটে কিন্তু খেলা হবে। আমরা জানি গুজরাট ভালো ব্যাটিং করে, 199 টার্গেট দেয়, এবং তারপর কলকাতা অবশ্যই খেলতে পারেনি, ভালো ব্যাটিং করতে পারেনি। তাই যে ভুলগুলো আগের ম্যাচে হয়েছে সেই ভুলগুলোর রিপিট টেলিকাস্ট যেন না হয়। আর হেডলাইন ওই একটাই প্রেস কনফারেন্স থেকে, স্বপ্ন থেকে এখনই সরে এসো না। আর স্বপ্ন দেখছেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা। শুধু কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা বললে ভুল হবে, কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট ফ্যান্সরাও কিন্তু স্বপ্ন দেখছেন। তাই এখনও আজকে যখন প্র্যাকটিস চলছে, আজও কিন্তু বেশ কিছু কলকাতা নাইট রাইডার্স ফ্যান্স ইডেন গার্ডেন্সের সামনে এসে ভিড় জমিয়েছে, এবং অবশ্যই করবো লড়বো জিতবো রে এই কোরাসটা শোনা যাচ্ছে। দেখা যাক কী হয়। তবে আশা রেখেছেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা, এবং সেই আশাটাকে যদি সার্থক রূপ দিতে হয় তাহলে অবশ্যই ড্যাম গুড পারফর্ম করতে হবে নাইট বাহিনীকে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শুধু আজকের কুইজটা একটু আপনাদের বলি। সেটা হচ্ছে যে এক্সপ্রেশন নভেলটিস প্রাইভেট লিমিটেড, আপনারা জানেন যে আমাদের কুইজ যারা স্পন্সর করেন, সেই তাদের পক্ষ থেকে তাদের অ্যাওয়ার্ড যদি জিততে চান স্যামসাং জোন থেকে, তাদের একটা প্রশ্ন বলি। আপনারা অনেকেই হয়তো জানেন বা কেউ জানেন না যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন নামকরা ক্রিকেটার মারা গেছেন, তার নাম কিথ স্ট্যাকপোল। কিথ স্ট্যাকপোল 1969 সালে অস্ট্রেলিয়ান টিমের সঙ্গে এখানে এসেছিলেন, ইডেনগানজেও খেলেছেন। ওই টিমের কে ছিলেন তরুণ শিহরণ, অর্থাৎ 1969-এ বিল লরির যে অস্ট্রেলিয়া এসেছিল ভারতবর্ষে, সেই টিমের তরুণ শিহরণ কে ছিলেন, যাকে দেখে বাংলার কবিদের কবিতা লিখতে ইচ্ছে করেছিল, রোম্যান্টিক ক্রিকেট প্রেমীর মনে হয়েছিল আর এ তো অনেক দূর যাবেন। তিনি হয়তো অনেক দূর যাননি, কিন্তু রোম্যান্টিসিজমটা আজও ইডেনের দর্শকদের থেকে গেছে, প্রবীণ দর্শকদের, যারা সেই দিন 69 সালে এসে ওই ম্যাচটা দেখেছিলেন। এই উত্তরটা খুবই সহজ, যদি দেন আমরা তাহলে সফল উত্তরদাতার নাম বলবো আর পুরস্কারও তার জন্য ঘোষণা করব। আজকের মতো শেষ করতে হচ্ছে। নাইট রাইডার্সকে সব রকম শুভেচ্ছা জানিয়ে, কারণ কেকেআর হেরে গেলে কারোরই ভালো লাগে না। কেকেআর হেরে গেলে বাংলা হেরে যায়, কেকেআর হেরে গেলে কলকাতা হেরে যায়। জয়জ্যোতি ঘোষকে অনেক ধন্যবাদ এবং আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক শুভেচ্ছা। আজকের মতো আসি, ভালো থাকবেন, শুভরাত্রি।